নমস্কার সমস্ত দর্শকদের। তা যারা আজকে পডকাস্টটা দেখছেন, আজকে পডকাস্টের দ্বিতীয় ভাগ। আমরা প্রথম ভাগটা নিয়ে এসেছিলাম খাদানকে কেন্দ্র করে। গতকাল সেটা আপনারা অনেকেই দেখেছেন, অনেক ভালো রেসপন্স দিয়েছেন। তা আজকের পডকাস্টটা হচ্ছে মিঠুন চক্রবর্তীরও সেই দিনই 20 তারিখে বেরোচ্ছে সিনেমা সন্তান, যেটারও কিন্তু মানুষের একটা আলাদা এক্সপেকটেশন রয়েছে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে আবেগ ভালোবাসা প্রচুর মানুষের রয়েছে। সেটা প্রিভিয়াসলি কাবুলিওয়ালা হোক বা শাস্তি হোক, যেই সিনেমাগুলো মানুষ দেখেছেন প্রত্যেকটা সিনেমারই প্রশংসা করেছেন। তা প্রথমে আমি কতগুলো প্রশ্ন মানে সন্তানকে নিয়ে তোমাদের কাছে রাখতে চাই। সন্তান ট্রেলারটা তোমাদের কেমন লাগলো? চলে যাচ্ছে সিনেগানি সৌভিকদার কাছে। সৌভিকদা, তোমার সন্তানের ট্রেলারটা কেমন লাগলো? দেখো, সন্তান ট্রেলার কিন্তু আমার খুবই খুবই ভালো লেগেছে, আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে। বিশেষত তার কারণ হচ্ছে অবশ্যই মিঠুন চক্রবর্তী। মানে এই বয়সে এই ভদ্রলোকের এরকম এত নিখুঁত অভিনয়, এরকম এক্সপ্রেশন, ঠিক আছে, মানে সত্যি, মানে তাকে নিয়ে কিছু বলার নেই। তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং অনস্যা, ওনার মধ্যে যে কেমিস্ট্রি, যে মুহূর্তগুলো আমরা দেখতে পাচ্ছি, বা একদম শেষের যে সিনটা, যে যখন অনস্যা যে ঋত্বিক চক্রবর্তীর গালে চড় মেরে বলে মার্জিন ইজ নট ফর সেল। তো এই মুহূর্তগুলোকে দারুণ লাগছে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখন বাংলাতে একটা ফ্যামিলি ড্রামার একটা চলছে, এবং একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে ফ্যামিলি ড্রামা হচ্ছে বস্তা বাজার সিরিয়াল হবে। এটা কিন্তু ভুল কথা। দেখো, ফ্যামিলি ড্রামা মানেই, বা এই যে বিষয়টা, এটা কিন্তু রিলিভেন্ট টপিক, কিন্তু এটা কিন্তু আজকে বাস্তবে কিন্তু হচ্ছে, সেটাই কিন্তু রাষ্ট্রপতি দেখাচ্ছেন। তো ফ্যামিলি ড্রামা মানেই কিন্তু সেটা সবসময় সিরিয়াল হতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সেটাকে কমার্শিয়ালাইজ করেও কিন্তু সেটাকে কিন্তু ম্যাচিওর ভাবে কিন্তু হ্যান্ডেল কিন্তু করা যায়। সেটা করা হয় না, কারণ যেহেতু শিবপ্রসাদ যেহেতু এটা করে এসছে, যেহেতু আর কি ওরা ওরা করতে পারে, বাট ওদের দিকে সবাই এটাকে অনুকরণ করে করছে বলে ব্যাপারটা ঘেটে গেছে আর কি। আজকে সন্ধ্যা ট্রেলার দেখে কিন্তু মনে কিন্তু হচ্ছে না, তাও ট্রেলার আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু এক্সট্রা দিচ্ছি না, অন্তত কিন্তু সিরিয়াল বলে কথা কিন্তু মনে হচ্ছে না আর কি। এটাই আমার ট্রেলার খুব ভালো লেগেছে, এক কথায়। আচ্ছা, আমি তুহিনের কাছে চলে যাই। তুহিন, তোমার কেমন লাগলো ট্রেলারটা সন্তানের? আমি যখন সন্তানের ট্রেলার দেখেছিলাম, আমি সিংঘাম এগেইন যখন দেখতে গেছিলাম, সিংঘাম এগেইনের হলেই, মানে ওই হলেই দেখানো হয়েছিল সন্তানের ট্রেলারটাকে। তা আমি ওটা দেখার পর বাড়িতে এসে আরো 2-3 বার চালিয়ে দেখেছিলাম। তা সত্যি কথা বলতে গেলে আমি ট্রেলার রিভিউর ক্ষেত্রেও আমি বলেছিলাম যে ডিসেন্ট আমার লেগেছিল ট্রেলারটা, খুব যে এক্সট্রাঅর্ডিনারি আমার কিন্তু সেটা মনে হয়নি। কিন্তু যেটা সৌভিক দাও বললো যে কিছু কিছু মুহূর্ত বা কিছু কিছু ডায়লগ গুলো এত সুন্দর করে রাখা হয়েছে, সেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। যেরকম অনুসুয়া ম্যামের সাথে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ওই গানটার মধ্যে যেভাবে অনুসুয়া ম্যাম এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে কেমিস্ট্রি দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করছে। বা তার থেকেও বড় কথা, যেই টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমাটা বানানো হয়েছে, এই যে আমার মা সঙ্গীত বাংলায় সেদিনকার গান শুনছিলাম, এখন আমি টিভি ফলো করি, ঠিক আছে। সঙ্গীত বাংলায় গান শুনছিলাম, মা তখন এই সন্তানের গান দিয়েছিল, ওই যে বিশাল মিশনের গলায় যে গানটা, এখনো আকাশে না কি যেন গানটার নাম, ওই গানটা যখন হচ্ছিল, মা তখন একটাই কথা বলছিল যে এটা কোন সিনেমার গান, নতুন কোন সিনেমা নাকি পুরোনো সিনেমা। না, যে না, 25শে ডিসেম্বর এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে, মানে 20 তারিখ রিলিজ করবে। মা বলছে যে বাহ, ভালো লাগছে তো। মানে তাহলে কি হচ্ছে, যে যেই ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমাকে বানানো হচ্ছে, তাদের কাছে কিন্তু এই সিনেমাটা মানে আকৃষ্ট করতে পারছে, অ্যাট্রাক্ট কিন্তু করতে পারছে তাদের কাছে। এবার মাকে তখন মা তখন আমাদের বলছিল যে এই সিনেমাটা হলে দেখতে হবে। আমি মানে বললাম যে পরবর্তীকালে যে হ্যাঁ মা, তোমাকে নিয়ে আমি পরে এই সিনেমাটা হলে দেখে আসবো। তো এই যে যেই জিনিসটা যে ফ্যামিলি অডিয়েন্সের কাছে, যে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারছে, এটাই ভালো। কিন্তু আমি একটাই কথা বলতে চাই, যেহেতু এসবিএফ এর সিনেমা, এখনো পর্যন্ত কিন্তু গানগুলো বা ট্রেলার গুলো ছাড়া কিন্তু সেইভাবে প্রমোশনাল ম্যাটেরিয়াল বা প্রমোশন সেইভাবে শুরু হয়নি। এবার দেখার এই সিনেমার প্রমোশন কবে শুরু হতে চলেছে, এটাই হচ্ছে মেন ঘটনা। আচ্ছা, তারপরে সেকেন্ড যে বিষয়টা নিয়ে আসবো, মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড। মানে এই মানুষটা থাকলে বা তার নাম থাকলেই বোঝা যায় যে সেই সিনেমা নিয়ে আলাদা কিছু প্রমোশনের দরকার পড়ে না। কেননা তিনি তো আজ থেকে সিনেমার জগতে নেই, সেটা বাংলা হোক বা হিন্দি হোক বা অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক, এক নামেই তাকে চেনে। তো রত্ন, ভারত রত্ন থেকে শুরু করে এত এত অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন। এই মানুষটা মানে বিদেশের মাটিতে তার প্রচুর ফ্যান ফলোয়িং, ঠিক আছে। তা তোমরা বলো, সেই ক্ষেত্রে কি এই সিনেমার কি প্রমোশনের খুব কি বেশি দরকার আছে? প্রথমে চলে যাব সৌভিকদার কাছে। না, দেখো, ব্যাপারটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী মানে যে সিনেমার সঙ্গে যুক্ত আছে, এবং এই মুহূর্তে যে দেখা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তী কিন্তু এই সময় এই বয়সে এসে দাঁড়িয়েও
তার এই যে স্ক্রিপ্ট চয়েস করে সিনেমা করা, ব্যাক টু ব্যাক, একবার দুবার নয়, ব্যাক টু সিনেমা করা, তার এই যে একটা খিদে এই বয়সে এসে, তো সেখানে তিনি কিন্তু নিজের একটা ব্র্যান্ড, নিজের একটা ইনস্টিটিউট, সেখানে মনে হয় না তার প্রমোশন দরকার আছে বলে। কিন্তু দেখো সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা মিনিমাম প্রমোশন দরকার। এবার ব্যাপার হচ্ছে যে এই সিনেমা টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স। এবার ফ্যামিলি অডিয়েন্স জন্য কি, সেখানে হচ্ছে তোমাকে কোন একটা রিয়ালিটি শোতে গিয়ে তুমি প্রমোশন করলে, যারা যে শো গুলো বাড়ির মাসিমা পিসিমা, যারা মা মাসি যারা দেখে, তারা সেখানে গিয়ে প্রমোশন করলো, এরকম ভাবে প্রমোশনটা করতে হবে আর কি। ঠিক আছে, অডিয়েন্স কিন্তু হচ্ছে টিভি অডিয়েন্স, যারা প্রত্যেক সিরিয়াল, যারা কিন্তু এই সময় সিনেমা দেখতে আসে, তো প্রমোশন সেভাবে করতে মিনিমাম প্রমোশনের একটা দরকার কিন্তু আছে, অবশ্যই দরকার আছে। কিন্তু আমার মনে হয় সেটা খুব বিশাল বোঝা, মানে খাদান জেলে প্রমোশন আছে, সেলের প্রমোশন আমাদের করার দরকার আছে বলে হয় না। কারণ মিঠুন চক্রবর্তী এসব অনেক উঠতেছে, মিঠুন চক্রবর্তী তখন স্টার্স বা মেগাস্টার এসবে উঠে গেছে, এখন তিনি এখন লেজেন্ড, এখন এটাই বলার আর কি। আচ্ছা তুহিন, এই বিষয় নিয়ে তোর কি মতামত? আমার যেটা সৌভিকদা বললো যে যেই অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমাকে মানে এই সিনেমাটা তৈরি করা হয়েছে, সেই সব অডিয়েন্স কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু অত থাকে না, কিন্তু তারা যেখানে থাকে সেটা হচ্ছে টেলিভিশনের মধ্যে। বা টেলিভিশনের যে রিয়ালিটি শো গুলো আছে সেই শোতে গিয়ে হ্যামারিং করতে হবে, যেটা দেব কিন্তু ভালো করে করে, যে প্রধান টনিক এই টাইমে যেসব শো বাঙালি অডিয়েন্স বা বয়োজ্যেষ্ঠ যারা অডিয়েন্স আছে তারা যেই শো গুলো দেখে, সেই শোতে গিয়ে দেব হ্যাঁ, রীতিমতো যেমন হ্যামারিং রান্নাঘরের করে শো, এসছে। রচনা ব্যানার্জির শো যেগুলো আছে, বা গানের কোনো এবার ওই এই সারেগামা পা। হম। হ্যাঁ হ্যাঁ। এবার এবার এই শো গুলোতে যদি ঠিকঠাক করে হ্যামারিং করতে পারে এসবিএফ এর তরফ থেকে, আর এসবিএফ করবে, কারণ এসবিএফ মার্কেটটা সব থেকে ভালো বোঝে। ঠিক আছে, এখানটায় অ্যাগ্রেসিভলি কোনো মার্কেটিং এর দরকার হবে না, নর্মাল একটা মিনিমাম একটা যদি করতে পারে, আই থিঙ্ক বেটার হবে, এই সিনেমার পরে কাজ করবে। শুধু টিভি টার্গেট করতে হবে, আর কিচ্ছু না। এই ছিল বলার। আচ্ছা, একদম। আমি এবার বলতে চাই যে বাবলি যখন এসেছিল, রাজ চক্রবর্তী কিন্তু ভালো রকম ভাবে প্রমোশন করেছে। সেটা ডি বাপির বিরিয়ানি, তারপরে সেখানে টিকিট সেল, যে এটা যারা দেখতে যাবে তাদের জন্য একটা অফার থাকবে, তারপরে অন্যান্য অনেকভাবে প্রমোশন করেছে। তা মিঠুন চক্রবর্তী এত বয়স হয়ে গেছে, তিনি তার হাতের যে একটা আঘাত লেগেছিল সেখান থেকে তিনি রিকভার করেছেন। এই বয়সে গিয়ে তার প্রমোশন করাটা সাজে না, আমি তার কথা বলছিও না। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এসবিএফ বা রাজ চক্রবর্তী, এদেরই প্রমোশনটা করা উচিত। আমরা দেখতে পাচ্ছি রাজ চক্রবর্তী করছে, কিন্তু সেইভাবে কিন্তু এখনো প্রমোশনটা সেরকম ভাবে করছে না। কেন বলছি, যে যে কোনো সিনেমা আসলেই এটা একটা ধারণা থাকে যে কলকাতা কেন্দ্রিক সিনেমা। এটা তো শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক সিনেমা না, কেননা মফস্বল আমাদের এই সাইডটাই বলি, বা দূর দূরান্ত, সেটা রানাঘাট বলি, কৃষ্ণনগর বলি, কোন্নগর বলি, বা যে কোনো ভেতরে ভেতরে যে সমস্ত জায়গায় এখনো সিঙ্গেল স্ক্রিন আছে, তার প্রচুর দর্শক আছে যারা কিন্তু হয়তো জানেও না। ঠিক আছে, যেটা সৌভিকদার তুইও বললি, যারা টিভি অডিয়েন্স আছে তারা কিন্তু এই জিনিস, তাদের প্রত্যেক দিনে একটা ধারাবাহিকতা থাকে, তারা প্রত্যেকদিন একটা কিছু না কিছু ধারাবাহিক দেখে। সুতরাং সেই জায়গাগুলো টার্গেট হুম। করা হলে আমার মনে হয় এই সিনেমার ক্ষেত্রে ভালো হবে। তা যাই হোক, থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে অনেকে যেটা বলছে এই ট্রেলার দেখার পর, যে শুভশ্রী গাঙ্গুলির অভিনয় সেখানে এরকম ভাবে ফুটে ওঠেনি। সেই বিষয়ে তোর কি মতামত তুহিন? যে দেখো, মেন ঘটনাটা হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলি যে এই সিনেমাতে অভিনয় করছে, তার তো সেরকম পরিমাণে তো সিন দেওয়া হয়নি, কিন্তু যেইটুকুনি সিন দেওয়া হয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে কিন্তু ভালো লাগছে। এবার এখন থেকে জাজমেন্ট পাস করে দেওয়া উচিত নয় ট্রেলার দেখে, যে শুভশ্রী গাঙ্গুলিকে তাকে স্ক্রিন শেয়ার কতটা দেবে, বা যে তার অভিনয় আদৌ ভালো হবে কি হবে না, সেগুলো তো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, ট্রেলারে একটা ছোট্ট ধারণা থাকে, সেই ধারণা অনুযায়ী আমি বলতে পারি যে ট্রেলারে আমার যেটুকুনি জায়গা দেখেছে, আমার শুভশ্রী গাঙ্গুলির অভিনয় কিন্তু খুব ভালো লেগেছে। এবার সিনেমা দেখলে সেটা আরো ভালো করে বোঝা যাবে, এইটাই, আর কিছু না। সৌভিকদা, তোমার কি মতামত শুভশ্রীকে নিয়ে? দেখো ব্যাপারটা হচ্ছে শুভশ্রীকে আমরা মাত্র একটা দুটো সিনে দেখেছি, কোর্টের মধ্যে দেখেছি। সুতরাং একটা সিন দিয়ে কখনোই একজনের অভিনয় কেমন সেটা জাজ করা কখনোই উচিত হবে বলে আমার মনে হয় না আর কি। সেখানে দাঁড়িয়ে আগে পুরো সিনেমাটা আমরা দেখি, সেখানে দেখি যে তার কতটুকু রোল আছে, চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, সেখানে কতটা পারফরমেন্স জাস্টিস করতে হবে, সেটাই অনুযায়ী তারপর আমরা না হয় ভার্ডিক্ট তখনই দেবো আর কি। এখন কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে, মানে হ্যাঁ যেটুকু তাকে দেখতে ডিসেন্ট লাগছে দেখতে, খারাপও লাগছে না বা বিশাল কিছু ভালো লাগছে না আর কি, ঠিকঠাক লাগছে। পুরোটা দেখে তখন বাকি তারপরে বলবো আর কি, এটাই।
আচ্ছা, পরের বিষয়টা হচ্ছে যে রাজ চক্রবর্তী এরকম একটা ফ্যামিলি ড্রামা, যেটা তার কেরিয়ারের মধ্যে মনে হয় এটা প্রথম একটা কাজ করতে চলেছে। তার আগে বাবলিটা করলো। বাবলিটা যেহেতু একটা প্রেমের সিনেমা, যাই হোক সেটা একজন লেখকের লেখা, সেটার আবার নিজের মতো করে তিনি বানিয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে যখন সন্তানের ট্রেলার আসলো, এইটা নিয়েও কিন্তু অনেক মানুষের কন্ট্রোভার্সি তৈরি করেছিল এবং বলেছিল যে এই সস্তা সিরিয়াল বা বস্তা পচা ঘ্যান ঘ্যানে ন্যাকা ন্যাকা বিষয়গুলো, এইগুলো কেউ দেখবে না। কিন্তু আজকে আমরা যে জায়গায় থেকে দাঁড়িয়ে আছি, সমাজে এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা বাড়িতে আচ্ছা প্রত্যয়, কিন্তু আচ্ছা প্রত্যয় আমি একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে হুম, যে যদি সন্তান যদি সিরিয়াল বলা হয়, তাহলে অমিতাভ বচ্চনের বাগবানকে সিরিয়াল বলতে হয়, তাহলে সেটাও তো একই একই ঘটনা নিয়েছিল, যে ছেলেমেয়েরা বাবা মাকে দেখছে না, দেখছে না। তাই না? হ্যাঁ, 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 একই একই থিম নিয়ে ছিল একই কিন্তু টিমে। সেটা। বাংলার সুতরাং ক্ষেত্রে এইগুলো হচ্ছে এগুলো হলে হচ্ছে বোকা সেটা বোকা অ্যালিগেশন এগুলো। সিরিয়াল বস্তা পচা, হিন্দির ক্ষেত্রে হলে সেটা ওয়া ওয়া। হ্যাঁ মানে হ্যাঁ, এই হিপোক্রিট চিন্তা দারুণ, ভাবনা ওটাই গুলো, হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ এই চিন্তা ভাবনা গুলো, সেটাই বলছি যে আমাদের চারপাশ দেখলে, সেটা তুহিন বলো বা তুমি বলো, তোমাদের চারপাশে আমরা এরকম প্রচুর মানুষ দেখি যাদেরকে, মানে যাদের সন্তান এখন বাইরে হয়তো বিদেশে থাকে, বিদেশে কাজবাজ করে, বা বাবা মাকে একরকম দেখেই না, ঠিক আছে? তা এই ধরনের গল্প কি মানুষকে এক প্রকার চেতনা জাগায় না, বা দেখায় না যে তুমি যদি এরকম কাজ করো, পরবর্তীতেও কিন্তু তোমাকে এরকম জিনিসই ফেস করতে হবে? কেননা তোমার বাড়িতেও কিন্তু একটা ছোট্ট সন্তান, কিন্তু সেও কিন্তু বেড়ে উঠছে, এবং তোমার মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা দেখছে যে তুমি তোমার বাবা মার সাথে কিরকম আচরণ করছো। কথাতেই আছে কার্মা ইজ এ বীজ। আজকে তুমি যেই কর্মটা করবে, ভবিষ্যতেও কিন্তু তোমাকে সেই কর্মফলটাই ভোগ করতে হবে। হ্যাঁ, এই জন্মেই সেটা ভোগ করে যেতে হবে। তাই এই বিষয় ডেফিনেটলি। নিয়ে যে এই ধরনের ছবিগুলো যে সমাজের প্রতি যে একটা বার্তা দেয়, এটা কি তোমার মনে হয় যে এই ছবিগুলো সত্যি সমাজকে একটা বার্তা দিচ্ছে? যে সিনেমাগুলো হচ্ছে, আমার মতে এগুলো, এসব সিনেমা আর কিন্তু বেশি করে কিন্তু হওয়া উচিত অবশ্যই। তার কারণ হচ্ছে এগুলো কিন্তু, এইসব ঘটনা কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমাদের ঘটছে। আমার নিজের চোখে দেখা, আমার দাদারই বন্ধু, সে এবং তার ওয়াইফ তারা আমেরিকাতে থাকে, এবং তাদের বাবা মা দুজনের এজ কিন্তু 75 70 অ্যাবভ। তারা কিন্তু একা এখানে কিন্তু থাকছে কিন্তু, ঠিক আছে? তো আমরা জানি তারা কিভাবে থাকছে আর কি। তো সুতরাং ওই ছেলেকে পাঠিয়েছিল আমেরিকাতে, যে বাবু আমাদের ইয়ে হয়ে আসবে আর কি, কিন্তু এখন তারা বুঝতে চাই অ্যাকচুয়ালি তাদের কষ্টটা কোথায় আর কি। সুতরাং বাস্তব জিনিসটা নিয়েই তো সিনেমাটা হচ্ছে আর কি। সুতরাং তাহলে হোক, কেন হবে না? অবশ্যই হবে। কিন্তু মেন হচ্ছে ট্রিটমেন্টটা কিরকম করছে, এটা হচ্ছে আসল বিষয় আর কি। কিন্তু বিষয়বস্তুটা কিন্তু প্রাসঙ্গিক, এটা আমার বক্তব্য। ওকে, আচ্ছা তুহিন, এই নিয়ে তোর কি মতামত? দেখো, মেন ঘটনাটা হচ্ছে যে যেই টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমাটাকে বানানো হচ্ছে, ঠিক আছে, এবার সেই অডিয়েন্সকে দেখতে হবে তারা মেনলি দেখে টিভি সিরিয়াল বা টিভি কনজিউম বেশি করছে, ঠিক আছে। এবার তাদের জন্য যদি একটা সার্টেন ট্রিটমেন্ট রাখা হয়, তাহলে কি হবে, তারা একটুখানি মজা পাবে না। এবার এটা না মেকার্সদেরও দোষ দেওয়া চলে না, তার জন্য কি হয়, একটুখানি চড়া দাগের ভাবে একটুখানি সেটাকে প্রেজেন্ট করতে হয় কিন্তু তাদেরকে। এবার হ্যাঁ, কিছু কিছু টাইমে সেই জিনিসগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করে। যেরকম আমার গোত্র সিনেমাটা, উইন্ডোজ এর সিনেমা, আমার খুবই ভালো লাগে। আমার মাকেও দেখিয়েছিলাম, আমার মায়েরও ভালো লাগে। বা প্রাক্তন সিনেমাটা আমার সত্যি খুব সুন্দর লাগে। এবার কিছু কিছু টাইমে এমন এমন কিছু ট্র্যাশ সিনেমা তৈরি হয় ফ্যামিলি ড্রামার নাম করে, এই যে 91 বলে একটা সিনেমা আছে, বা মৈনাক ভৌমিকের এরকম চিনি বা চিনি টু, এই যে যেই টাইপের সিনেমাগুলো আছে, চুলের এইগুলো চুলের ফ্যামিলি আচার, ড্রামার নাম করে। হ্যাঁ, চুলের আচার, এই এই যে কুলের আচার আর কি। হ্যাঁ, কুলের আচার, আমি এই যে এই আমি বলি টাইপের চুলের যেসব আচার। এই টাইপের যেসব সিনেমা তৈরি হচ্ছে, ঠিক আছে, এইগুলোকে সত্যি কথা বলতে গেলে সিনেমা বলা যায় না, এইগুলো সত্যিকারের পিওর সিরিয়াল, ঠিক আছে। এবার গোত্র, হামি বা হামি টু বা এই টাইপের সন্তান, এই টাইপের সিনেমায় একটু চড়া দাগের হলেও কিন্তু সেটা পুরোপুরি যে সিরিয়াল কেন্দ্রিক হয়ে যাচ্ছে বা সিরিয়াল দেখছি, সেটা কিন্তু মনে হয় না। হ্যাঁ, আমার কিন্তু দেবের একটা সিনেমা আছে যেটা আমার একদমই ভালো লাগে না, সেটা পুরোপুরি সিরিয়াল বলেই মনে হয়। আমার পছন্দ হয়নি, কিন্তু মাকে যখন দেখেছি মার খুব পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে টনিক। টনিক সিনেমাটা আমার একদমই পছন্দ না, আর ওটাকে দেখলে আমার সিরিয়ালই মনে হয়। কিন্তু তোর পরবর্তীকালে বয়স, গ্র্যাজুয়ালি যখন বোঝা। তোর এখনো সেই বয়সটা আসেনি তো। তোর এখনো আমাদের জায়গায় বয়সটা আসেনি তো। আমাদের জায়গায় বয়সটা আসুক, যখন অভিজ্ঞতা বাড়বে, বয়সটা যখন বাড়বে, তখন দেখবি এই সিনেমাটাই ভাল লাগবে। হ্যাঁ, এটা এইটা একটা হতেই হয়, পারে হয়তো, এটা একটা এটা কাজ হতেই করে, পারে এটা একটা এখন কাজ করে। হয়তো আমি
এখন আমি হয়তো ওই এজ গ্রুপের মধ্যে পড়ছি না বলে হয়তো ভালো লাগছে না, কিন্তু পরবর্তীকালে তাই কিন্তু বলে দেব এই গ্রুপ বলতে প্রজাপতি এমন না যে আমরা আমাদেরকে কি বুড়ো ভাবছিস নাকি তাই বলে? আরে সেটা না, এমনি বলছি যে সেই যাই হোক। এবার তার থেকেও বড় কথা যে এখনকার দিনে যে ছেলে মেয়েরা বাবা মাকে দেখে না, এটা খুব রেলিভেন্ট একটা টপিক। আর তার থেকেও বড় কথা, সিনেমা তো বাস্তবের বাইরে নয়, বাস্তবকে দেখেই কিন্তু সিনেমা তৈরি হচ্ছে। আজকে আমি আমার একটা জিনিস বলতে চাই, আমি এটা আমার পার্সোনাল ঘটনা, যে আমার দিদা ছিল, আমার দুই মামা আছে, ঠিক আছে। এবার দুই মামা আমার দিদাকে দেখেনি, দিদাকে যতদিন দিদা খাটতে পেরেছে দিদাকে রেখেছে, দিদা টাকা দিয়েছে রেখেছে। দিদা যবে খাটার বয়স চলে গেল, টাকা দিতে পারছে না। লোকজন জেনে যাচ্ছে, কিন্তু ভাইরাল হয়ে যাবে কিন্তু তুই, তারপরে কিন্তু তোর হয়ে মামারা যাক, এসে আমার তোকে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। এবার তার থেকেও বড় কথা, পরবর্তীকালে যখন দিদারে তাই দিচ্ছে, তখন তো আমার মায়ের কাছে এসে থাকছে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো বাস্তবের মধ্যে থেকেই তো জিনিসগুলো নেওয়া হচ্ছে। আর একদমই তাই, এইগুলো একদমই তাই। এগুলো সিনেমাতে দেখালে সেগুলো কোনো খারাপ না, এবার তুমি কিভাবে দেখাচ্ছ, কিভাবে প্রেজেন্ট করছো, সেটাই ম্যাটার করে, আর কিছুই না। ডিরেক্টরের ট্রিটমেন্টটাই হচ্ছে আসল কথা। 100 বার। আচ্ছা, রাজ চক্রবর্তী নিজে একটা ছোট্ট মতো তার বিটিএস একটা শেয়ার করেছে, একটা বিটিএস বলবো না, হ্যাঁ বিহাইন্ড দ্য সিনই বলা যায়। তা সেখানে তিনি বলছে যে মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করা তার একটা স্বপ্ন, ছোটবেলা থেকে তিনি তার আইডল। তা এই যে মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী, আর ওই পাশ থেকে হচ্ছে জিৎ গাঙ্গুলি, এই কম্বিনেশনটা তোমাদের কি মনে হয় যে বাংলায় একটা ভালো কিছু সন্তান নিয়ে আসতে পারবে? এই কম্বিনেশনটা কেমন লাগছে তোমাদের? দেখো, ব্যাপারটা হচ্ছে যে একটা সময় ছিল যখন কিন্তু আর জিৎ গাঙ্গুলির এই যে জুটি, এটা কিন্তু আমাদের একসঙ্গে কিন্তু মাতিয়ে কিন্তু রেখেছে কিন্তু, ঠিক আছে। দেখো সিনেমাগুলো রিমেক ছবি ছিল, সেগুলো আলাদা বিষয়, কিন্তু সেই সময় যে গান ছিল, আমি যখন কলেজে পড়তাম সেই সময় আর কি, ওই সময় যে গানগুলো ছিল, সঙ্গীত বাংলা, ধুম মিউজিক, তখন আমরা যেভাবে শুনতাম, একটা নস্টালজিয়া ছিল, ঠিক আছে। সেই জুটি এখনো আবার আছে ফিরছে। জিৎ গাঙ্গুলির এখনো গান, আছে, এখনো আছে, এখনো শুনি, আমি এখনো শুনি। তো এটা ক্রেজ ছিল এখনো সে শোনে। সময়। এবং এবং হ্যাঁ, তার সাথে হচ্ছে মিঠুন চক্রবর্তী জুড়ে যাচ্ছেন। এবং সত্যি কথা বলে দেখো, আজকে দাঁড়িয়ে বাংলা থেকে মিঠুন চক্রবর্তী ছাড়া আর সেইভাবে সাকসেসফুল কেউ কি হতে পেরেছে? হতে কিন্তু পারেনি কিন্তু। একটা সময় আমি এটা শুনেছি, আমাদের বাবাদের থেকে শুনেছি, এক সময় কিন্তু হ্যাঁ, তুলনা হ্যাঁ, হতো যে অমিতাভ বচ্চন না মিঠুন চক্রবর্তী, নিজেকে হ্যাঁ, সেটাকে নিয়ে কিন্তু গেছিল কিন্তু। সেই ক্রেজটা কিন্তু হ্যাঁ, একসময় হ্যাঁ। ছিল কিন্তু। সুতরাং সুতরাং এই কম্পিটিশন হচ্ছে, কেউ এটা কিন্তু পারেনি, ডেডলি এটা তো কম্পিটিশন fact, হতে এটা ছিল। তো জ্বলন্ত উদাহরণ। একদম। কেউ তো যেতে পারেনি, হতো হতো কেউ তো যেতে পারেনি। হ্যাঁ। আজকে আজকে আর এই তুমি অগ্নিপথ মানুষটাকে নিয়ে দেখো লোকে নানা রকম মানে উল্টাপাল্টা মন্তব্য করে, পলিটিক্যাল ইস্যু তুলে হ্যাঁ, আনে, বি হ্যাঁ, গ্রেড নাকি সিনেমা, যে বি গ্রেড একটা। এরকম করতে গেলে প্রচুর বিগেস্ট মানুষের, স্টার হ্যান ত্যান। প্রচুর বড় বড় স্টার আছে, তাদের তো মানে চোখে দেখা যায় না, তাদের তো মানে একদম। ক্রাইমে ঘটছে এক একটা। একেবারেই তাই, একেবারেই তাই। তো আজকে তুমি যদি অগ্নিপথ যদি দেখো, যে দেখবে অগ্নিপথ অমিতাভ মিঠুনকে রীতিমতো পাল্লা দিয়ে অভিনয় করেছিল কিন্তু একদম, ঠিক খেয়ে আছে। মানে নিয়েছে, দুজনের স্ক্রিন সমান খেয়ে নিয়েছে মিঠুন চক্রবর্তী একদম ছিল। একদম। ওই যে ওই ওই যে কৃষ্ণ আর ইয়ামিয়া, ওই যে কমেডি করা, ওই যে সাউথ অ্যাকসেন্টে কথা বলা, বা আইয়ারে বা ওই আইয়ারে যে যে আইয়ারে হ্যাঁ, আইয়ারে, হ্যাঁ, বা ওই যে লুঙ্গিতে দা বের করা, ওই যে লুঙ্গি সিনগুলো, পরে, ওগুলো দেখতে হ্যাঁ, হেভি হেভি মজা লাগে। হ্যাঁ, হেভি মজা লাগে, হেভি মজা ওগুলো লাগে আলাদাই। জিনিসগুলো। সুতরাং আলাদা আলাদা। সুতরাং এখন কিন্তু সুতরাং ওই কম্বিনেশন কিন্তু ডেডলি কম্বিনেশন হতে চলেছে কিন্তু এটা। ঘটনাটা হচ্ছে যে আজকে আমরা ইন্ডিয়ার মধ্যে কামাল হাসান বা আমরা মামুথিকে নিয়ে কথা বলি, বা মোহনলালের নিয়ে কথা বলি, বা এই রজনীকান্তকে নিয়ে কথা বলি, তারাও কিন্তু লিভিং লেজেন্ড, ঠিক আছে, তাদের ধারে পাশে কেউ নেই। কিন্তু আজকে মিঠুন চক্রবর্তী যেই জিনিসটা ডিজার্ভ করে, যেই জিনিসটা আজকে কামাল হাসান, রজনীকান্ত বা মামুথিকে নিয়ে কথা হচ্ছে, মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু সেইভাবে কিন্তু বাংলার বাইরে সেইভাবে কিন্তু আলোচনা হয় না। এবার সেটাও কিন্তু দাবি রাখে যে একটা মানুষ এত ধরনের সিনেমা করেছে, সে বাংলা হোক, তেলেগু হোক, তামিল হোক, বা হিন্দি হোক, যেই টাইপের সে সিনেমা করেছে, সেই টাইপের সিনেমাও কিন্তু মানে বড় বড় স্টার সুপারস্টারেরা ওই টাইমে দাঁড়িয়ে, যে মানে মিঠুন চক্রবর্তীর টাইমে দাঁড়িয়ে, তারাও কিন্তু সেই টাইমেই একই টাইপের সিনেমা করতো, কিন্তু তাদেরকে নিয়ে কথা হয়, কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা হয় না। এটা সত্যি কোথাও না বিদ্যুৎ কোথাও খারাপ চক্রবর্তীর লাগে। ট্র্যাক রেকর্ড আর কিন্তু তার এখনো কিন্তু সেরকম ভালো জায়গায় অন্যান্য স্টারদের থেকে, হ্যাঁ, ট্র্যাক রেকর্ড। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কিন্তু যে আজকে মাতামাতিটা হওয়া আজকে দরকার আজকে মিঠুন মিঠুন, আজকে একটা জিনিস বলি, আজকে মিঠুন চক্রবর্তী যে বয়সে সিনেমা করছে,
অনেকে কিন্তু এই বয়সে চাঁদের মুড়িতে ঘুমাচ্ছে এখন, এটা কিন্তু ফ্যাক্ট। আরে অনেকে থাকেই তো, বেঁচে অবশ্যই। থাকে না, আমরাই বেঁচে হ্যাঁ থাকবো কিনা তার কোনো ঠিক নেই, আমরাই এত বছর অব্দি বেঁচে থাকতে পারবো কিনা তার ঠিক নেই। হুম। ঠিক আছে, এই মানুষটা হাত ভাঙা নিয়ে এখনো সেই ডেডিকেশন আর দিয়ে আর শুটিং যেখানে ওনার করতে কিন্তু যাচ্ছে, ফিজিক্যাল কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না কিন্তু। পেন কিলার খেয়ে শুটিং করছে, এই যে হ্যাঁ শাস্ত্রী ওনার শুটিং এ। ওনার কিন্তু ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো নয় কিন্তু, উনি কিন্তু যথেষ্ট অসুস্থ কিন্তু ভদ্রলোক, তাও হ্যাঁ, কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরে কি দেবদার সাথে পরের বছর সিনেমা আছে দেব আর মিঠুন জুটি, যেটা হচ্ছে তোমার ওই হুম। তোমার কি যেন বলে সেনের ডিরেক্টর। এবার প্রজাপতি জুটি আর কি, সিনেমাটার নাম হ্যাঁ কি যেন প্রজাপতি, শুনছিলাম যেন। হ্যাঁ নামটা আমার মনে পড়ছে না এখন, হুম। ওটাও একটা দারুণ সিনেমা হতে চলেছে। তা যাই হোক, তা লাস্ট যেটা হুম। নিয়ে কথা বলবো, দেখো খাদানকে নিয়ে তো এক্সাইটমেন্ট তো আছেই, একই দিনে আবার সন্তানও মুক্তি পাচ্ছে। তা তোমরা কোনটাকে দেখতে যাচ্ছ, খাদান আগে না সন্তান আগে? আমি তো আমি খাদান, তো অবশ্যই সবার আগে খাদান। বলতে চাই, দেখো একটা কথা আমি তোমারে বলি, আমি কমার্শিয়াল সিনেমা খুব পছন্দ করি, মাস মাসালা সিনেমা আমার খুবই ভালো হ্যাঁ, লাগে সেটা দেখতে, সবাই ঠিক আছে। পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট এবার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমার খাদান, সত্যি কথা। তারপর হচ্ছে আমি নেক্সট দেখতে যাবো সন্তান, আর সন্তান দেখতে যখন যাবো তখন মায়ের সাথে একসাথে দেখতে যাবো, এটাই হচ্ছে মেন আমার কথা। মাও বলেছে, মাও দেখতে যাবে, সুতরাং আমি একা দেখতে যেতে পারবো না, এটা একটা চাপ। আমার মাও বলেছে দেখতে যাবে, ঠিক আছে। না আমি খাদান অ্যাকচুয়ালি আমি আমারও একবার সেম, অ্যাকচুয়ালি বললাম, আমারও বললাম সেম। খাদান দেখতে যাবে, বলছে না তুই ওই মারপিট দেখ গিয়ে, বলছে না তুই এই মারপিট দেখ না গিয়ে, না, রক্তারক্তি কাটাকাটি আমি দেখতে পারবো না, তুই ওটা গিয়ে দেখ গিয়ে, বলছে আমি সন্তান দেখতে যাবো। ও এই যে যে ওটাই যে ওই এই যে আমি সেন্সটা। এই যে আমি টিভিতে, আমি ঠিক ঠিক আমি আছে, আমি আমি ঠিক আমি টিভি করেছি, দেখি না। খাদান আর মুফাসা একদিনে দেখবো, পরের দিন বা তারপরের দিন আমি সন্তান মাকে নিয়ে দেখতে যাব। আর পরবর্তী যেই টপিক, আজকের মতো এইটুকুনি অব্দি সন্তানের টপিক, লাস্ট একদম ছোট্ট করে একদম শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ হবে এই পডকাস্টটা। কালকে তো পুষ্পা 2 রিলিজ করছে, তা একদম। পুষ্পা 2 নিয়ে তোদের কি চিন্তা ভাবনা? প্রথমে বলবো আমি তুহিনের প্রথমে কাছে, বলতে মনে চাই, হয়। আমি প্রথমে হচ্ছে 3D ভার্সন যে শো লাগছে না, যেটা ক্যান্সেল হয়ে গেছে 3D ভার্সন, এটার জন্য আমি সত্যিই খুব খুশি। তার একটাই কারণ, এই যে আইম্যাক্স এ রিলিজ করছে, 3D তে রিলিজ করছে, এগুলো অ্যাকচুয়ালি মার্কেটিং জিমিক। কারণ হ্যাঁ আইম্যাক্স ক্যামেরা দিয়ে কিন্তু পুষ্পা শুট হয়নি, বা 3Dর জন্য আলাদা করে সিন ডিজাইন করা হয়নি। এগুলো কি করা হবে, 3Dর জন্য যে ওখানটায় স্টুডিওতে যাবে, ওটা আলাদা করে এফেক্ট ফেলবে, তারপর ওটা 3D কনভার্সন হবে, তারপর সেটা হলে রিলিজ হবে। এবার এতটাই 3D কনভার্সনটা বাজে হয়েছে, যার জন্য স্ট্যান্ডার্ডের সাথে মেলেনি, সিনেপলিস আইনক্স ওই পিভিআর এর সাথে, যার জন্য 3D ভার্সনটা পুরোপুরি ভাবে ক্যান্সেল হয়ে গেল। কারণ প্রত্যেকটা মানুষ যখন 3D সিনেমা দেখতে যাবে, যেই মানুষ যেইভাবেই টাকা ইনকাম করুক না কেন, সে দিনে কুলি মজুর গিরি করে হোক, বা একটা 9 to 5 জব করেই হোক, প্রত্যেকের কিন্তু একটা খাটনি আছে প্রত্যেকের টাকার জন্য। এবার সেই টাকা লাগিয়ে যখন 3D সিনেমা দেখতে যাবে, সেই 3D এফেক্ট পাবে না, তখন তো মানুষ হল থেকে বেরিয়ে খিস্তাবে। এর থেকে ভালো ভাই 3D সিনেমা, 3Dটা ক্যান্সেল হয়ে গেছে, এটা আমি সব থেকে খুশি। কিন্তু মেন যে ঘটনাটা হচ্ছে, আর আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি সিনেমাটা নিয়ে এক্সাইটেড আছি, ঠিক আছে। আমার পার্ট 1টা খুবই ভালো লেগেছিল, ঠিক আছে। পার্ট 2টা নিয়েও খুব এক্সাইটেড আছি। হ্যাঁ, কিছু প্রবলেম শোনা গেছে, যে মিউজিক ডিরেক্টরের সাথে প্রবলেম, বা পরবর্তীকালে অ্যাক্টরের সাথে ডিরেক্টর, বা অ্যাক্টরের সাথে প্রডিউসারের প্রবলেম, এগুলো প্রবলেম হয়েছে। এবার দেখা যাক সেটা সিনেমার মধ্যে এফেক্ট ফেলে কিনা, কালকে দেখতে যাই, বাদ বাকি তো বলাই যাবে ওখানটা দেখার পর। আচ্ছা সৌভিক দা, তোমার কি মতামত? আর দেখো, সবার আগে বলবো যে 3D শো টিকিটের ভাগ্যিস কাটেনি, এটা আমার নিজের প্রশংসা প্রাপ্য আর কি। ঠিক আছে, আমি 2D তেই কেটেছি আর কি। ঠিক আছে, এটা একটা। আমিও দ্বিতীয় কথা কেটেছি। হচ্ছে, হ্যাঁ আমি 2D তেই কেটেছি, কারণ 3D দেখা আমাদের সিনেমাটা নয় একদমই। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো এই যে পুষ্পার তরফ থেকে যে আনপ্রফেশনাল দেখা গেছে, এটা কিন্তু আলাদা দিক। এর সাথে সিনেমা ভালো দিক ভালো খারাপ হওয়ার কোনো সম্পর্ক কিন্তু একদমই নেই। সিনেমা নিয়ে এক্সাইটেড আছি, ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। কারণ পুষ্পা সত্যি ওটাই, ব্র্যান্ড হয়ে গেছে, দেখা যাক স্কেল আরো বাড়িয়েছে। লেটস সি কি হয়, দেখা যাক আর কি। এক্সাইটেড তো আছি ডেফিনেটলি। কাল সকালে আর কি, যা কিছুক্ষণের মাত্র অপেক্ষা, এটাই। হ্যাঁ সেটাই। ঠিক আছে, তা আজকের পডকাস্ট এই অবধি। আজকে পরবর্তী আমাদের 20 ডিসেম্বরের সিনেমা সন্তান নিয়ে, সেখানে একটা আলোচনা হলো, কতগুলো বক্তব্য বিষয় আমি তুহিন আর সৌভিকদার কাছে রাখলাম। যদি এই বক্তব্যগুলো থেকে আপনাদের কিছু মতামত থাকে, মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিছু বলার থাকে,
বা এই সিনেমা সংক্রান্ত সন্তান নিয়ে যদি কিছু আপনাদের বলার থাকে সেটা অবশ্যই জানাবেন। পুষ্পা 2 কারা কারা দেখতে যাচ্ছেন সেই বিষয় নিয়েও যদি আপনাদের কিছু মতামত থাকে সেটাও আমাদেরকে জানাবেন। তা আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। তা কালকে পুষ্পা 2 আমরা দেখতে যাব সকলেই, যার যার একান্ত নিজস্ব টাইম আছে। সৌভিক দা একদম আর্লি মর্নিং দেখতে যাচ্ছে, একদম 6:05 না 6:30 শো দেখতে যাচ্ছে। তুহিন মনে হয় 6:05 9:30 কি 11টা কিছু একটা শো দেখতে যাচ্ছে। তুমি মানে যাই হোক, 11টা রূপ মন্দিরে রূপ মন্দিরে আছে, আমার আমার সকালবেলা 11টা শো 11টা আছে। থেকে 11টা শো রূপ আছে আর মন্দিরে। 11:30 শো আছে। তা আপনাদের আচ্ছা। মতামত জানার অপেক্ষায় থাকলাম। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। নমস্কার। নমস্কার।